জাঙ্কুকের কাছাকাছি বসে ঠান্ডা হাতে তের কপালে আলতো করে ছুঁতেই তে কিছুটা কেঁপে উঠল। জাঙ্কুক চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরও চোখ মুখ এত শুকনো লাগছে কেন? খাস না কিছু? তে কিছুই বলছে না। জাঙ্কুক পুনরায় বলল, বাইরের কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো। তে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো। জাঙ্কুক উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট নাকি আইসক্রিম? তে আস্তে করে বলল, কিছু খাবো না। জাঙ্কুক ভ্রু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? তে ছোট করে বলল, না। না বলে সঙ্গে সঙ্গে ওষ্ঠ উল্টালো। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন, দোয়া করিস আমার জন্য। তে আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে, জাঙ্কুক ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন? এটা কি স্বপ্ন নাকি? তে মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফি আমানিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসা আর রোজ আপুকে নিয়ে সুখে থাকুন। জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ, তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস, আসছি। জাঙ্কুক রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি। রুম থেকে বেরিয়ে জাঙ্কুক নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। জেনি বা তে না থাকলে লিমিন হওয়া যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2-3 দিন জাঙ্কুক রুমেই খেয়েছে, তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে তে নেই, এতেই যেন বুকটা কেঁপে উঠলো জাঙ্কুকের। সুগা রুম থেকে রেডি হয়ে নামতে গেলেই রোয়া ডেকে বললেন, সুগা জেনিকে একটু ডেকে নিয়ে আয় তো। গত সপ্তাহে জেনি উপরের রুমে শিফট হয়েছে, তবে এখনো মন তার নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে, আবার উপরে আসলে তে রুমে যায়, আবার নিজের নতুন রুম গোছায়। সুগা জেনির দরজায় এসে ডাকলো, জেনি খাবি না? জেনি জবাব দিল, আসছি ভাইয়া। সুগা এসে খেতে বসে। কিছুক্ষণ পর জেনিও এসেছে। সোবিন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো? জাঙ্কুক কিছু বলার আগেই বেকুইন বলে উঠলেন, না না, জাঙ্কুক আমার সাথে যাবে। কিম নামজুন গম্ভীর কণ্ঠে বললেন, সেই ভালো, তুই নিয়ে যাস। ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। জাঙ্কুক চটজলদি খাওয়া শেষ করলো। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ। সুগার দিকে চেয়ে বলল, তুই কি এখন যেতে পারবি? সুগা জবাব দিল, একটু পরে যাই। জাঙ্কুক শান্ত স্বরে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। সুগা হাসি মুখে মাথা নাড়লো। কিম নামজুন, সোবিন, বেকুইন থেকে শুরু করে জেহব, লিজানসুকেরও আব্বু, চাচু যারা ছিলেন তারা সকলেই এসেছেন। অফিসের কলিগদের সহ সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে। জাঙ্কুকের একজন পরিচিত ছোট ভাই নাম ব্রাইট, তাকে জাঙ্কুকের পিএ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখন সুগার সঙ্গে বাড়ি ফিরেছে জাঙ্কুক, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি। বাসায় ঢুকে সুগা বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। জাঙ্কুক একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে তের রুমে চলে গেল। তে পাশ ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল। জাঙ্কুক গলা খাকারি দেওয়াতে পিছনে ঘুরেছে। জাঙ্কুক বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল, তোর জন্য এনেছি, খেয়ে নিস। তে কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি এতে? জাঙ্কুক উত্তর দিল, বিরিয়ানি। তে শুধু বলল, আমার তো। জাঙ্কুক সঙ্গে সঙ্গে বলল, আমি জানি তোর বিরিয়ানির থেকেও কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানিই দেওয়া হয়েছে। আজ এটা খেয়ে নে, আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসবো। তে আর কিছু বলল না। জাঙ্কুকও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে। 2-3 দিন কেটে গেল। জাঙ্কুকের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। 2 অফিসের সিইও এর দায়িত্ব পালন করা চারটেখানে কথা নয়। তার উপর কোনো কাজেই ফাঁকি দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচড়া দিয়ে বসেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থাতেই দেখে যায়। ইয়নজুন ইদানিং তের সাথে থাকায় জাঙ্কুকের সুবিধা হচ্ছে। ইয়নজুন ফজরের নামাজ পড়ে নিজের রুমে চলে যান, তারপর রান্নার ব্যবস্থা করেন। এই ফাঁকে জাঙ্কুক তেকে দেখে ছাদে চলে যায়। 2-3 দিন যাবৎ বাসায় ফেরার সময় তের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে। একদিন তের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল জাঙ্কুক। জাঙ্কুক দোকানদারকে বলেছে, চিপস দেন। দোকানদার জিজ্ঞেস করেছে, কোনটা দিব? কম করে হলেও 20-30 জাতের চিপস। জাঙ্কুক হা হয়ে তাকিয়ে আছে। তের পছন্দের 2টা চিপসের নাম জাঙ্কুক জানতো, কিন্তু অন্য কোনো কোম্পানির চিপস পছন্দ করে তা জাঙ্কুকের জানা ছিল না। তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টা করে মোটামুটি 1 বস্তা চিপস নিয়ে তের রুমে হাজির হলো। ভাগ্যিস সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। এত চিপস দেখে তে অগার মতো চেয়ে থেকে শুধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? জাঙ্কুক স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোর পছন্দের চিপস কোনগুলো বের কর। এত চিপসের ভিতর থেকে 5টা পছন্দের চিপস বের করে বলল, এগুলোই আমার পছন্দ। জাঙ্কুক ভারী কণ্ঠে বলল, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি, আর ভালো না লাগলে জেনি আর লিমিন
ওকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে জাঙ্কুক অফিসে যাওয়ার পথে জেনিকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল, তোর শরীর ভালো থাকলে ওরে নিয়ে একটু ছাদে যাস। জেনি চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। জাঙ্কুক অফিস থেকে ফেরার পথে তের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে তের রুমে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেছে। জেনি আর তে ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে দু বোন দুটো কানে গুঁজে কয়েকটা ছবিও তুলেছে আর এটা সেটা হাজারো গল্প করছে। এক সপ্তাহ তের শরীর কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে। জাঙ্কুক এটা সেটা নিয়ে আসে। প্রবীণ ও নামজুন রুটি কলা ফল নিয়ে আসে। সুগা রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গেছে। তে রুমে ঢুকতেই চোখে পড়লো টেবিলের উপর রাখা প্রশ্ন আর শীটের দিকে। এগুলো নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখলো। বুঝতে বাকি নেই যে এগুলো জাঙ্কুক ভাই এনেছেন। তে সন্ধ্যার পরে পড়তে বসেছে। অসুস্থতার ফলে এক সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতেই পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা করে জাঙ্কুক ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করলো। প্রতি শুক্রবারে না এই শুক্রবারটাও ভালোভাবেই কাটলো সকলের। জাঙ্কুক আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়লো তে। একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়েছে। হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে। স্ট্রেট লম্বা চুলগুলোর আগা হাঁটু ছুঁই ছুঁই। জাঙ্কুক ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে। তে রুম থেকে বেরিয়েই মুখোমুখি হলো জাঙ্কুক ভাইয়ের। সাইড কেটে চলে যেতে চাইলে জাঙ্কুক প্রশ্ন করে উঠলো, এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? তে মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, পার্লারে। জাঙ্কুক কপাল কুঁচকে শুধালো, কেন? তে মাথা নিচু করেই পুনরায় উত্তর দিল, চুল কাটতে। জাঙ্কুক এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে? তে একদমই বলে ফেললো, আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটতে যাচ্ছি। জাঙ্কুক আবারও গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, মামুনি বলেছে? তে উত্তর দিল, জি। জাঙ্কুক ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, চুল কাটবি ভালো কথা, কিন্তু চুল কোমরের উপরে যেন না ওঠে। তে অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল, আমার চুল আমি কাটবো, কারো অভিমতের প্রয়োজন নেই। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল, চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলা শেষ করা মাত্রই জাঙ্কুক দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমার চুল আমি যা ইচ্ছা তাই করবো, আপনার কথা আমি কেন শুনবো? আপনি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান গিয়ে, আমার উপর অধিকার খাটাতে আসবেন না। কথাগুলো একদমই বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল। ইয়ঞ্জুন মেয়েকে নিয়েই বাসার কাছে একটা পরিচিত পার্লারে গিয়েছেন। ইয়ঞ্জুন বলেছিলেন কাঁধে নিচ পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু তের মন টানছে না। চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে সেই অনেক। ইয়ঞ্জুনের জোড়াজড়িতে পিঠ পর্যন্ত চুল কাটতে রাজি হয়েছে। পার্লারের মহিলা যখন চুল কাটার জন্য কাঁচি হাতে নিল, তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল জাঙ্কুক ভাইয়ের বলা কথাটা। তে মনে মনে ভাবলো, না না, জাঙ্কুক ভাইয়ের উপর কোনো বিশ্বাস নেই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু বেটার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিন জীবনটা উপভোগ করে নেই। সঙ্গে সঙ্গে তে চিৎকার দিয়ে উঠলো। তের আচমকা চিৎকারে ইয়ঞ্জন কিছুটা ভরকে গেলেন। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এভাবে চিৎকার করছিস কেন? নিরুদ্বেগ কণ্ঠে বলল, কোমর পর্যন্ত কাটবো চুল। ইয়ঞ্জন কিছুটা বিরক্ত হয়ে বললেন, কোমর পর্যন্ত কাটলে আর কি হবে? সেই তো বড়ই থাকবে। তে মন খারাপ করে উত্তর দিল, তারপরও কোমর পর্যন্তই কাটবো, আর ছোট করবো না, প্লিজ আম্মু। ইয়ঞ্জনও আর জোর করলেন না। মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছেন মা মেয়ে। জাঙ্কুক ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো। তেকে দেখে দৃষ্টি স্থির হলো। তের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। তে সিঁড়ি দিয়ে ওঠার পথে জাঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে। তের কোমর পর্যন্ত চুল দেখে জাঙ্কুক মাথা নিচু করে মুচকি হাসলো। জাঙ্কুক কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। শনিবার ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে, তখনই তে নেমে আসছে। চঞ্চল পায়ে নুপুরের ঝনঝন শব্দে জাঙ্কুক চাইল সিঁড়িতে। চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে ভরা চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে। জাঙ্কুক সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তে কাছাকাছি আসতেই কিম নামজুন প্রশ্ন করলেন, এখন শরীর কেমন? তে একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু।
সুগা কয়েক সেকেন্ড তাকে প্রশ্ন করলো, চুল কাটাইছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি তের চুলের দিকে গেল। কেউ কিছু বলল না। তে ছোট করে উত্তর দিল, হ্যাঁ। সুগা হুট করেই বলে উঠলো, ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শেওড়া গাছের পেটনির মতো লাগতো। কথাটা বলে তৎক্ষণাৎ সুগা জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেললো। বাড়ির সকলে যে এখানে আছে সেটা সুগার মনেই ছিল না। তে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ার দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর বেঞ্চি কেটে চুপচাপ জাঙ্কুক ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো। সৌবিন রাগী স্বরে বললে, নিজের বোনকে পেটনির সঙ্গে তুলনা করছিস? বাহ। ততক্ষণে কিম নামজন খাবার শেষ করে উঠে গেছেন। বেখুইন হাসি মুখে বললেন, সুগা মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। সৌবিন কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে নিয়ে যেন কেউ এরকম মজা আর না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। কথাটা বলেই সৌবিন রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে তে সশব্দে হেসে উঠল। কিন্তু বাবার যাওয়ার দিকে তাকিয়ে সুগা বিড়বিড় করে বলল, পেটনি তো তবু গাছে থাকে, পরি হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে তখন তো খুঁজেও পাবে না। বেখুইন কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। সুগাও আর কথা বাড়ালো না। বেখুইন খাবার খেয়ে উঠে পড়েছেন। জাঙ্কুক যেন নীরব দর্শক, এক হাতে ফোনে কি চেক করছেন, অন্য হাতে খাবার খাচ্ছেন। কেউ মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। জেনি হঠাৎই বলে উঠলো, আপু জানো কি হয়েছে? তে ঘাড় ঘুরিয়ে জেনির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? জাঙ্কুকও ফোন থেকে দৃষ্টি সরিয়ে জেনির দিকে চাইলো। জেনি জাঙ্কুককে দেখে ঢোক গিল, ছোট করে বলল, পরে বলবো নে। তে বলে উঠলো, কি হয়েছে বল? জাঙ্কুক তের দিকে তাকিয়ে থমথম কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? তে আর জেনি দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। জাঙ্কুকও খাবার শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে জিন ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন, তোদের কি আর কিছু লাগবে? তে উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি? জিন হেসে উঠলেন। জাঙ্কুক বেরিয়ে যেতে যেতে রাশভারী কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। তে আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘোরালো। কিন্তু ততক্ষণে জাঙ্কুক মেইন গেট পেরিয়ে বেরিয়ে গেছে। তে পুনরায় জিনের দিকে চাইলো। জিন হাসি থামিয়ে বললেন, জাঙ্কুকে সত্যি মধু দেওয়া হয়নি। জাঙ্কুকের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল, কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস? জাঙ্কুকের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলও কোথাও জড়েনি। ডাক্তার যা যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই সব করেছে। তে জিনের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, এজন্যই তোমার ছেলে এমন কাঠখোট্টা। জিন স্বাভাবিক কণ্ঠেই বললেন, জাঙ্কুক ছোটবেলায় এরকম ছিল না, বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন জানি হয়ে গেছে। দেশে ফিরে তো আরো গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। সারাদিন শেষে রাতের বেলাতে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই রোজাপুর কথা মনে পড়েছে। রবিবারে তো রোজাপুর আসার কথা, কিন্তু তে তো রোজাপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তে পড়ছে আর অপেক্ষা করছে কখন সুগা বাসায় ফিরবে আর সুগাকে বলবে রোজাপুর কাছে পড়বে না। রাত 11টার পর সুগা ফিরেছে। তে পড়া শেষ করে ভাইয়া রুমের সামনে গিয়ে ডাকলো, ভাইয়া। সুগা ভেতর থেকে বলল, হ্যাঁ ভেতরে আয়। তে রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সুগা বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? তে কোমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। সুগা স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ বল। তে নির্দ্বিধায় বলে ফেললো, রোজাপুর কাছে আমি আর পড়বো না, তুমি ওনাকে না করে দিও। সুগা চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? তে মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়বো না। সুগা গলা খাকারে দিয়ে বলল, বনু, এটার সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ের সাথে কথা বলিস। তে বিরস কণ্ঠে বলল, তুমিই তো রোজাপুকে এনেছিলে, তাহলে তুমিই নিষেধ করে দিও, আমি ওনার সাথে কথা বলতে পারবো না। সুগা এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠলো, আমার কাছে রোজাপুর নাম্বার নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথায় রোজাপু তোকে পড়াতে আসছেন, তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই, তোর অন্য কথা থাকলে বল। তোর মনের ভেতরের সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো সুগাই তের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন জাঙ্কুক ভাইকে সিদ্ধান্ত নিতে হবে? এটাতে কোনোভাবেই মানতে পারছি না। কিন্তু অষ্টাদশী তো জানে না গত 7 বছর যাবৎ জাঙ্কুকের সিদ্ধান্তেই সুগা সবকিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তে রুমে পায়চারি করছে। জাঙ্কুক ভাইকে কিভাবে বলবে, কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন। তৎক্ষণাৎ নিজেকে নিজে সাহস দিল, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময়ের পায়চারিতে তের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুখটায় নাই চিকচিক করছে। বুকে সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ালো। জাঙ্কুক শার্টের স্লিভ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ তেকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়লো। তে
এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে জাঙ্কুক ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট ইন করে পরা, চোখে সানগ্লাস, ক্রাশ খাওয়ানো সেই লোকে দাঁড়িয়ে আছে জাঙ্কুক ভাই। সে তো জানে না এই সুদর্শন লোকে ছোট্ট অষ্টাদশীর মনের মণিকোঠায় ব্যথা অনুভব হয়। তের অভিমুখে চাইল জাঙ্কুক, নাকের ডগায় জমে থাকা ঘাম যেন জাঙ্কুকের দৃষ্টি টানছে। তের শান্ত অস্থির নয়ন জোড়ার দিকে তাকিয়ে জাঙ্কুক মনে মনে বলে, এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি। তের অভিব্যক্তি বদলাতে সময় লাগছে না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। জাঙ্কুক স্বভাবসুলভ ভারী কণ্ঠেই বলল, বল। তে নিরেট কণ্ঠে বলল, আমি রোজাপুর কাছে পড়বো না। মনের ভেতরের গুপ্ত ক্রোধটা এক নিমিষেই প্রকাশ করে ফেললো। তের কথায় জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে বলল, কেন? তে তপ্তস্বরেই জানালো, ইচ্ছে নেই তাই পড়বো না। জাঙ্কুক ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সবকিছু হবে না, তোকে রোজের কাছেই পড়তে হবে। তে আবারও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, গাল দুটো রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে তের গলার স্বর ভেঙে আসে। এবার কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলো, বললাম তো আমি ওনার কাছে পড়বো না। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না তে, তোর ভালোর জন্যই রোজকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। তে সহসা বলে ফেললো, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরের ক্রোধ যেন এবার তের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। তের বলা কথাটা জাঙ্কুকের হৃদয়ে লেগেছে। জাঙ্কুক কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে রোজ পড়াতে আসবে, ঠিক মতো পড়াশোনা করবে, কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলেই জাঙ্কুক তেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তে মাথা উঁচু করে গলার স্বর শিঙ্গে চড়িয়ে জানালো, আমি ওনার কাছে পড়বো না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। জাঙ্কুকের মেজাজ চরম লেভেলে খারাপ হলো। পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠলো, কি বলবি আব্বুকে? রোজ পড়াতে পারে না এটা বলবি? রোজের আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে বাজে কথা বলিস, সেগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে তো এই ভালোবাসা? তে সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জাঙ্কুক চোখ মুখ গোটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো। রাশভারী কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। কোনো রকমের কথা শেষ করে জাঙ্কুক নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পেছন থেকে জিন বেকুইন ডেকেছে, কিন্তু জাঙ্কুকের যেন সেদিকে কোনো হুঁশ নেই। তে করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। অতিরিক্ত রাগে তের খুব কান্না পায়। কিম বাড়ির নিয়মই যেন এটা। কিম, নামজুন আর সৌবিনের আদেশ জাঙ্কুক আর সুগাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। জাঙ্কুকের আদেশ শাসন তেকে পালন করতে হয়। সুগা শুধু তেকে না, জেনি আর লিমিনহুকেও শাসন করে। তবে জাঙ্কুকের জেনি আর লিমিনহুর ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। জাঙ্কুকের ধ্যানে জ্ঞানে শুধুই তে। তে সকাল থেকে কিচ্ছু খায়নি। কয়েকবার জিমিনকে কলও করেছে, কিন্তু জিমিন রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে। তে রুমে জোরে গান জ্বালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ ফোনে কল বেজে উঠেছে। তে মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো জিমিন কল করেছে। তে ফোন রিসিভ করতেই জিমিন বলে উঠলো, কি রে এত কল দিছিস কেন? তের কান্নার শব্দ শুনে জিমিন চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? তে কান্নার মাত্রা কমিয়েছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। ক্রোধিত কণ্ঠে তে বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাবো এই বাড়ি ছেড়ে। জিমিন কোমল কণ্ঠে শুধালো, কেন, কে কি বলেছে তোকে? তে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি তাহলে তুই যে ভার্সিটিতে আবেদন করবি, সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি, টাকা আমি দিব, তুই শুধু আবেদন করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজনে পরীক্ষা দিব। বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপরও এই বাড়িতে আমি থাকবো না। এসব পরে দেখা যাবে, আগে তুই বল কি হয়েছে? তে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশোনা করব, তারপর চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব, তবু আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে, আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কেন? আমি ওনার কথা মেনে চলবো না। তুই আবেদন না করে দিলে বলিস, আমি নিজেই নিজেরটা করবো, বাই। একদমে কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বালিশে মুখ গুজে কাঁদছে। জিমিন আহম্মকের মতো বসে রইল। কি এমন হয়েছে যেতে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে চাচ্ছে? কিছুই তার মাথায় ঢুকছে না। জাঙ্কুক তার রুমের দরজায় দাঁড়িয়ে তের বলা প্রত্যেকটা কথা শুনেছে। জাঙ্কুক দাঁতে দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে তের দিকে। জাঙ্কুকের এক হাতে কাচের প্যাকেট, অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাসটা ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা। সকালে তেকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকে জাঙ্কুকের মন ছটফট করছিল, কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। বাধ্য হয়ে
অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশের পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। তে স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না। গত সপ্তাহে জাঙ্কুকের কাজের ব্যস্ততার ফলে সেই রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজে থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে। এটা শুনে যেন জাঙ্কুকের মাথায় আকাশ ভেঙে পড়েছে, হৃদয় কেঁপে উঠেছে। নিজের অজান্তেই মনে মনে বলল, এত ঘৃণা করিস আমায়?